আজ আমাদের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা মহুয়ার দেশ। কবি সমর সেন। কবি সমর সেন আধুনিক বাংলা কবিতার নগর জীবনের, বিশেষত মধ্যবিত্ত সমাজের চেতনার ক্লান্তি, নৈরাশ্য আর অবক্ষয়ের নিপুণ রূপকার ছিলেন। এই প্রথিতযশা সাহিত্যিকের জন্ম হয় 10 অক্টোবর 1916 খ্রিস্টাব্দে বাগবাজার, কলকাতায়। পিতার নাম অরুণচন্দ্র সেন, মাতা চন্দ্রমুখী দেবী। তার কর্মজীবনে প্রথমে তিনি অধ্যাপনার চাকরি করতেন। পরবর্তীকালে অধ্যাপনাকে ছেড়ে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। অল ইন্ডিয়া রেডিও, দ্য স্টেটসম্যান এতে চাকরি করতেন। পরে অনুবাদক হিসেবে তিনি মস্কোয় চলে যান। 4 বছর পরে ফিরে এসে যোগ দেন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায়। এরপরে প্রথমে নাও এবং পরে ফ্রন্টিয়ার পত্রিকায় তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল কয়েকটি কবিতা, গ্রহণ ও অন্যান্য কবিতা, নানা কথা, খোলা চিঠি, 3 পুরুষ ইত্যাদি। তার কয়েকটি গদ্য গ্রন্থ হল বাবু বৃত্তান্ত ও নানা আত্মজীবনীমূলক গ্রন্থ। এহেন বিখ্যাত কবির মৃত্যু হয় 23 আগস্ট 1987 খ্রিস্টাব্দে। আমাদের আলোচ্য মহুয়ার দেশ এই কবিতাটি কবি সমর সেনের লেখা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে কবিতাটি 1937 সালে মাত্র 21 বছর বয়সে কবি লিখেছিলেন। মহুয়ার দেশ এই কবিতাটি শুরুর আগে আমাদের এই কবিতাটির বিষয়বস্তু এবং কবির মনন সম্পর্কে, মানে কি চিন্তাভাবনা থেকে কবি এই কবিতাটি লিখেছিলেন সে সম্পর্কে 2-4 কথা জেনে নেওয়া ভালো। মহুয়ার দেশ কবিতায় নগর জীবনের ক্লান্তি আর অবসন্নতার কথাই মূলত কবি তুলে ধরেছেন। কবি সমর সেন সরাসরি বিষয়ভিত্তিক এবং বিষয় নির্ভর নামকরণ করেছেন মহুয়ার দেশ। মহুয়ার দেশ অর্থাৎ যেখানে মহুয়া পাওয়া যায় সেই দেশ। প্রকৃতি ঘেরা গ্রাম, যেখানে জীবন যন্ত্রণা ভুলে থাকার অন্যতম মাদক দ্রব্য হল মহুয়া। তাই অপছন্দের বাস্তবে দাঁড়িয়ে মহুয়ার দেশ হয়ে উঠেছে কবির কল্পনা ও স্বপ্নের তথা রোম্যান্টিকতার আশ্রয়। সেই হিসেবে এই কবিতাটির নামকরণ কবি অত্যন্ত সুচারুরূপে করেছেন। বিষয় নির্ভরগতভাবে তো বটেই, এমনকি ব্যঞ্জনা নির্ভরগতভাবেও, কিন্তু অবশ্যই এই নামকরণ মহুয়ার দেশ সার্থক হয়েছে বলে আমরা মনে করতে পারি। এবার আমরা মূল কবিতাটিতে যাব। মহুয়ার দেশ, কবি সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কেন বলছেন অলস সূর্য? অস্তগামী সূর্য বলে। অস্তগামী সূর্যকে কবি বলেছেন অলস সূর্য। সেই অলস সূর্যের রক্তিম আভা, সোনালি আভা জলের অন্ধকারের ধূসর ফেনায় কীরকম এঁকে দিচ্ছে উজ্জ্বল আলোর স্তম্ভ। অস্তগামী সূর্যের আভা পড়ছে জলাশয়ের ওপর, দেখে মনে হচ্ছে যেন সোনা গলে আছে। একটি উজ্জ্বল আলোর স্তম্ভ রচিত হয়েছে জলস্রোতের মধ্যে। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আধো আলো আধো অন্ধকারে জলের ধূসর রং, সেটিকে বলা হচ্ছে অন্ধকারে ধূসর ফেনা জলের। সেখানেও কিন্তু দেখে মনে হচ্ছে আগুন লেগেছে। একবার বললেন গলিত সোনা, একবার বললেন উজ্জ্বল আলোর স্তম্ভ, আবার বললেন আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এ সমস্তই কবি একটি প্রাকৃতিক চিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন। সেই প্রাকৃতিক চিত্র অস্তগামী সূর্যের অপূর্ব, অপার্থিব, নৈসর্গিক প্রাকৃতিক চিত্র।
পরের অংশে আমরা দেখি, সেখানে তিনি বলছেন সেই উজ্জ্বল স্তব্ধতায়। কেন বলছেন উজ্জ্বল স্তব্ধতা? সন্ধ্যের প্রাক মুহূর্তে, সূর্যের বিদায় মুহূর্তে, অন্ধকারের আগমনের প্রাক মুহূর্তে এক অনাবিল স্তব্ধতা প্রকৃতিকে ঘিরে রয়েছে। সেই স্তব্ধতা সূর্যের চলে যাওয়া এবং রাত্রির আগমনের সন্ধিক্ষণের স্তব্ধতা। কিন্তু সেই স্তব্ধতার মধ্যে অন্ধকার নেই, রয়েছে উজ্জ্বলতা। সেই জন্য কবি বলছেন উজ্জ্বল স্তব্ধতা। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কেন বলছেন? নাগরিক সভ্যতার দূষণকে বলছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। শীতের রাত যেমন দীর্ঘ হয়, সেখানে দুঃস্বপ্ন রাত্রির মতোই দীর্ঘ হয়। এই যে দূষণের গ্রাস, সেও যেন সেই শীতের দীর্ঘ রাত্রির দীর্ঘ দুঃস্বপ্নের মতোই একেবারে দীর্ঘতর। এর হাত থেকে কোনো মুক্তি নেই। বারে বারে ঘুরে ফিরে সে আসে, সে নগর জীবনকে ক্লান্ত দীর্ণ করে দিয়ে যায়। তাই বলছেন কবি, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ঠিক তারপরে যে লাইনটি আমরা দেখব, এখানে কবি একটা কল্পনার জগতে উত্তরণের পথ বলছেন। কবি নিজেও জানেন যে এই মেঘমদির মহুয়ার দেশের অস্তিত্ব শুধুমাত্র তার কল্পনায়, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তাই জন্য কবি বলছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কেন বলছেন অনেক অনেক দূরে? মহুয়ার দেশ বলতে যেখানে মহুয়া পাওয়া যায়, মূলত আমরা বুঝি সাঁওতাল পরগনার কোনো একটি অঞ্চল। তাকে একেবারেই দুর্গম বা তাকে সেখানে কি পৌঁছানো একেবারেই অসম্ভব তা তো নয়। আজকের উন্নত যন্ত্র সভ্যতার যুগে যানবাহনের এত সুলভতার কারণে সেখানে পৌঁছানো, পৃথিবীর কোনো প্রান্তে পৌঁছানোই বোধহয় অসম্ভব নয়। কিন্তু কবির মনে এ প্রশ্ন রয়েছে, আদৌ কি সেখানে মহুয়ার দেশ আছে? তাই কবির মনে যে মহুয়ার দেশ, সেই মহুয়ার দেশ তার কল্পনার। সেখানে পৌঁছানো বাস্তবে হয়তো অসম্ভব। সেই জন্য কবি বলছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মদির কথাটির অর্থ হচ্ছে মত্ত, কিন্তু এখানে মেঘমদির বলতে কবি বোঝাতে চেয়েছেন মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা একটি যেন রোম্যান্টিকতার দেশ, সেই মহুয়ার দেশ সেটি অনেক দূরে আছে বলে কবি মনে করেছেন। সেখানকার যাওয়া বা সেখানে পৌঁছনোর যাত্রাপথটির কথা এবার কবি বলছেন। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। সেই যেখানে পৌঁছনোর যে পথ, সেটি নিপবিথি, ছায়া ঘেরা। সেই ছায়া ঘেরা পথের বর্ণনা দিচ্ছেন কবি এইভাবে, পথের দুধারে রয়েছে দেবদারু। দেবদারু গাছ দেখার অভিজ্ঞতা যদি আমাদের কারুর থাকে, তাহলে আমরা দেখব দেবদারু খুব দীর্ঘ একটি গাছ। সেই দীর্ঘ গাছ তার দীর্ঘ ছায়া দিয়ে পুরো পথকে ছায়াময় করে রেখেছে। একটা অপার্থিব শান্তি, একটা অপার্থিব ভালো লাগা সেই পথকে ঘিরে রয়েছে। সেই দেশ তো বটেই, এমনকি সেখানে পৌঁছনোর পথটিও রহস্যময়। সেখানে পৌঁছনোর পথটি যেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে অপেক্ষা করে রয়েছে কবির জন্য। ঠিক তারপরেই তিনি বলছেন, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সেখানকার যে বাতাস, সেই বাতাসকে কবি বলছেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সেই যেমন পথ দেবদারুর গাছের ছায়ায় ছায়াবৃত,
তেমনি দেবদারুর পাতার যে হাওয়া সেটিকে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলছেন। দীর্ঘশ্বাস বলছেন কেন? হয়তো সেই জায়গায় পৌঁছতে পারছেন না বলে কবির মনের মধ্যে একটি হতাশা কাজ করেছে, সেই কারণে কবি এই দীর্ঘশ্বাস কথাটিকে ব্যবহার করছেন, যেখানে রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সেই মেঘমদির মহুয়ার দেশের রাত্রি অত্যন্ত নির্জন, এমনিতেও সেখানে মানব বসতি খুবই কম, তাই রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে সেই হাওয়া কিন্তু আলোড়িত করে। সেই হাওয়াকে কবি কল্পনা করেছেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো। সেই দূর সমুদ্র থেকে যেমন গর্জন শোনা যায়, তেমনি সেই পত্রের মর্মধ্বনিও কিন্তু দূর থেকে কবি অনুভব করছেন নিজের অন্তরে। আর কবি কি বলছেন না, এখানে যে রাত্রের নিঃসঙ্গতা সেটিও কবির হৃদয়ে যেন অত্যন্ত বাজছে। পরে যে দুটো লাইন, সেটা কবির কামনা, কবির প্রার্থনা, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এটা কবির কামনা, একান্ত কামনা। নগর জীবনের ক্লান্তি হতাশায় দীর্ণ কবি এই কামনা নিয়েই কিন্তু এই কবিতাটি লিখছেন, যে এই ক্লান্তির দূরীকরণের একমাত্র উপায় যে মাদকতা, সেই মাদকতা কিন্তু একমাত্র তিনি ফিরে পাবেন মহুয়ার ফুলের মাধ্যমে। মহুয়া ফল দিয়ে এক ধরনের দেশীয় মাদক দ্রব্য তৈরি হয়, তরল। সেই ফুলের মধ্যেও কিন্তু এক অপূর্ব মিষ্টি মাদকতাময় গন্ধ রয়েছে। তাই কবি এই ক্লান্তি দূর করার বা ক্লান্তি অপনোদন করার জন্য এই মহুয়ার ফুল, মহুয়ার গন্ধকে কামনা করছেন, যে এই নগর জীবনের হতাশা, বন্ধন, এই যে ক্লান্তি, একঘেয়েমি, এগুলোর হাত থেকে মুক্তি পাবার জন্য তিনি চেয়েছেন মাদকতাময় একটি অনুভূতি, কিন্তু একটু বিশেষ মাদকতা তিনি কামনা করেছেন, সেটি হচ্ছে মহুয়া ফুল, মহুয়ার গন্ধ। সেখানে শুধুমাত্র মাদকতাই কিন্তু শেষ কথা নয়। এই মহুয়ার শব্দটির সঙ্গে মিলেমিশে রয়েছে প্রকৃতি মায়ের কোল, যে প্রকৃতি মায়ের নির্জন নিবিড় সান্নিধ্যে কবি নিজের সমস্ত ক্লান্তি, একঘেয়েমি, হতাশা, যে মানসিক অবসাদ সব কিছু ভুলতে পারবেন। তাই এই দুটি লাইন ভীষণ ইম্পর্টেন্ট। এটা কবি একান্ত কামনা, যে তিনি বলছেন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এবার পরবর্তী অংশে আমরা দেখি কবি বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবি নগর জীবনের অসহনীয় নিবিড় অন্ধকার তার হৃদয়কে গ্রাস করেছে বলে মনে করেছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে, এখানে বলতে নগর জীবনে, শহুরে জীবনের যে ক্লান্তি, অসহ্য একটা পরিস্থিতি, সেই নিবিড় অন্ধকার কবি পরিপ্রেক্ষিতেই কবি এই কথাটি বলছেন। কবির কানে মাঝে মধ্যেই ভেসে আসে মহুয়া বনের ধারের কয়লা খনির প্রবল শব্দ, যার সঙ্গে দৃশ্যমান হয় আরও একটি প্রাকৃতিক চিত্র। তাই শহুরে ক্লান্তির মধ্যেই কবি নিবিড় অন্ধকার যখন তার হৃদয়কে গ্রাস করছে, তার কানে ভেসে আসে বহু দূরাগত ধ্বনির মতো, আকাশবাণীর মতো মহুয়া বনের ধারের কয়লা খনির শব্দ। সেটি কেমন? গভীর বিশাল শব্দ। তোমাদের ছোট প্রশ্ন, মানে এমসিকিউ এসিকিউ উভয়ের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে। যেমন মাঝে মাঝে শুনি, কি শোনেন? শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এই দুটো শব্দই তোমাদের বলতে হয়, গভীর কথাটিও বলতে হবে এবং বিশাল কথাটিও বলতে হবে। শুধুমাত্র যে কয়লা খনির শব্দ শোনেন তা কিন্তু নয়, তার পাশাপাশি কবির কল্পনার দৃষ্টিতে দৃশ্যমান হয় আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন?
কবির সঙ্গে সঙ্গে এই কয়লা খনির শব্দ যখন তার কানে ভেসে আসে, তখনই তার চোখের সামনে ফুটে ওঠে শিশির স্নিগ্ধ, শিশির স্নাত সবুজ সকালে অবসন্ন কিছু মানুষ। সেই মানুষ কারা? সেই মানুষ কয়লা খনির শ্রমিক। তাদের শরীরে লেগে থাকে ধুলোর কলঙ্ক। কেন না, এই সমস্ত মানুষ তো প্রকৃতির সন্তান, অরণ্যের সন্তান, ভূমিপুত্র, কিন্তু এদের শরীরে লেগে থাকে যে খনির ধুলো, সেটি নগর জীবনের প্রতীক। তাই কবি বলছেন সেই ধুলোকে ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। নিদ্রাহীন এইসব মানুষের চোখে ভিড় করে আসে নানা রকম দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন কিসের? দুঃস্বপ্ন অনিশ্চিত ভবিষ্যতের, দুঃস্বপ্ন তার যে সামান্য যে পারিশ্রমিক তা দিয়ে পরিবারের ভরণ পোষণের, দুঃস্বপ্ন গ্রাস করে এই প্রকৃতির কোলে নগর জীবনের প্রতীক এই কয়লা খনির, যা একঘেয়েমি ক্লান্তি নিয়ে আসে তার। তাই এই শিশির ভেজা সবুজ সকালেও মানুষগুলি অবসন্ন, তাদের শরীরে ধুলোর কলঙ্ক এবং নিদ্রাহীন চোখে নানা রকম দুঃস্বপ্ন তাদেরকে ঘিরে রাখে। জীবনযাপনের শূন্যতা বোধ হলো এই দুঃস্বপ্নের উৎস। এই পরিবেশে দূর থেকে স্বপ্নের মতো একটি মহুয়ার দেশকে কবি কল্পনা করেছেন। সেই মহুয়ার দেশ, যা বাস্তবে যে মহুয়ার দেশের সঙ্গে কবির কল্পনার মহুয়ার দেশের বিশাল ফারাক। সেই জন্য কবি বলছেন যে সেই দেশ, যে দেশ তার অন্তরে আছে মহুয়ার দেশ, সেই দেশে পৌঁছানো অত সহজ নয়। সেই দেশ রয়েছে অনেক দূরে, বহু দূরে। সেই জন্য অনেক দূরে রয়েছে মেঘমদির মহুয়ার দেশ। এই কথাই কবি বলছেন। কবিতাটি এখানেই শেষ। এরপর আমরা এই কবিতা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আমরা বেছেছি। তবে এখানে বলে রাখা ভালো যে কবিতাটি আয়তন সংক্ষিপ্ত, সেই জন্য প্রায় প্রত্যেকটি লাইনই গুরুত্বপূর্ণ এবং যে কোনো লাইন তুলেই তোমাদের প্রশ্ন আসে। কিন্তু তার মধ্যে থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন আমরা বেছেছি যাতে করে তোমাদের উত্তর তৈরি করতে সুবিধা হয়। সেই কয়েকটি লাইনেরই প্রথম যে পংক্তিটি আমরা বেছেছি সেটি আমরা প্রথমে আলোচনা করব। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এখানে কবি নগর জীবনে ক্লান্ত হয়েও চারপাশের প্রকৃতির যে অসামান্য রূপ সেটির বর্ণনা করেছেন। অস্তমান সূর্যকে বলেছেন গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিচ্ছে জলের ওপর। অস্তমিত সূর্যের মৃদু আলো যেন জলের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে। নগর জীবনে এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কোনো বিশেষ ছাপ ফেলে না, কেননা এই সৌন্দর্য অত্যন্ত ক্ষণিকের, এই মায়াময় পরিবেশ অত্যন্ত ক্ষণিকের। তারপরেই আসে দূষণের করাল গ্রাস, ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। সেই জন্য কবির কাছে তা শীতের দুঃস্বপ্নের মতো। কারণ এই নগর জীবনের ভয়াবহতা থেকে কবি মুক্তি পেতে চান, মুক্তির সন্ধানেই কবি মহুয়ার দেশকে খুঁজে ফেরেন নিজের চেতনার মধ্যে। আর কবি কামনা করেন যে সেই মহুয়ার দেশের গিয়ে তিনি মহুয়ার ফুল, মহুয়ার গন্ধের মধ্যে নিজের ক্লান্তিকে তিনি ভুলে থাকবেন। তাহলে এই যে একটা লাইন, সেই লাইনটি মূলত কিন্তু তিনি একটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়েই বলেছেন, কিন্তু শহুরে জীবনে এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো গুরুত্ব নেই, কারণ কিছুক্ষণ পরই আবার দূষণ তাকে গ্রাস করে নেয়। শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ফিরে আসে। ঠিক আছে, দ্বিতীয় লাইনটি আমরা দেখি। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কবি এ কথা কেন বলেছেন না, এ কথাটা একটাই কারণ যে বাস্তবে হয়তো মহুয়ার দেশ খুব দূরে নয়,
সাঁওতাল পরগনার যে কোনো একটি অঞ্চলে গেলেই আমরা মহুয়ার দেশের সন্ধান পাব, কিন্তু কবির হৃদয়ে যে মহুয়ার দেশ রয়েছে সেটি কিন্তু বাস্তবতার সঙ্গে তার খুব একটা মিল নেই। এই মহুয়ার দেশের অবস্থান কবি চেতনায়, কল্পনায়। তাই জন্য কবি একবার লিখেছিলেন, একদা শালবনে কেটেছে রোম্যান্টিক দিন। কিন্তু এই শালবনের শালমহুয়ার দেশ যা তিনি বাস্তবে দেখেছেন আর যা তিনি যে দেশে গিয়ে তিনি তার শহুরে ক্লান্তি অপনোদন করতে চেয়েছেন তা কিন্তু এক নয়। তাই ক্লান্তির উপর যে তাঁর ক্লান্তির উপরে যেন মহুয়ার ফুলের গন্ধ, মহুয়ার ফুল ঝরে পড়ুক, এই যে কামনা করছেন সেটি যেখানে গিয়ে তার পক্ষে সম্ভব হবে সেটি কিন্তু এ জগতের নয়, তার স্বপ্ন কল্পনার জগতে। সেই কারণে তিনি বলছেন অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। বোঝা গেল? আচ্ছা, এইবার যে পরবর্তী লাইনটি আমরা দেখি, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে এই তাদের বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে কয়লা খনির শ্রমিকদের কথা। শিশির ভেজা সকালে অবসন্ন শরীরে লেগে থাকা ধুলোর কলঙ্ক নিয়ে তারা বাড়ি ফিরে যায় ঘুমহীন নিদ্রাহীন চোখে এক রাশ ক্লান্ত দুঃস্বপ্ন নিয়ে। কবি বলছেন কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই কিসের শব্দটির দ্বারা তাদের একটা অনিশ্চয় ভবিষ্যতের কথা তিনি বলতে চাইছেন এই দুঃস্বপ্নের উৎস তাদের জীবনবোধের অনিশ্চয়তার মধ্য থেকেই। তারা যে অরণ্যের সন্তান, সেখান থেকে যে কয়লা খনির শ্রমিকে পরিণত হলো তারা, এর মধ্যে তাদের মনের মধ্যে একটা হতাশা কাজ করছে, অবসাদ কাজ করছে। সেই জন্য শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক অবসাদ তাদের শরীরকে অবসন্ন করে দিচ্ছে। কিন্তু এই রকম অবসন্ন শরীরে এত পরিশ্রম করার পরেও তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত নয়, তারা কিন্তু অবসন্ন। তাই তাদের চোখে স্বপ্ন নয়, রয়েছে দুঃস্বপ্ন, এবং সেটি ক্লান্ত দুঃস্বপ্ন। পরের যে লাইনটি, দুটো লাইন এক্ষেত্রে বলা ভালো, তবে এই লাইনটি বিশেষ ইম্পর্টেন্ট আমরা বলি, কারণ এখানে কবির একটা কামনা বা প্রার্থনা এখানে ফুটে উঠেছে। কবি এখানে লাইন, আমরা যখন কবিতাটি আলোচনা করেছি তখনও বলেছি, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এটা কবির কামনা। যে আমরা বারবারই এটা আলোচনা করেছি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কবি নিজের শৃঙ্খলাধীন ব্যস্ত নাগরিক জীবনের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মহুয়ার দেশের নির্জনতাকেই সঞ্জীবনী শক্তি হিসেবে বেছে নিতে চেয়েছেন। দুর্গম মহুয়ার দেশে খুব কম সভ্য লোকেরই বাস, সেখানে পৌঁছনো যেহেতু কবির চেতনার সঙ্গে বাস্তবের মিল কম, তাই বাস্তবে সেই মহুয়ার দেশে পৌঁছানো দুষ্কর, কিন্তু তবুও কবি কামনা করছেন যে এই যে ক্লান্তি, যে হতাশা, যে অবসাদ তাকে গ্রাস করেছে, তার থেকে তিনি একটি মাদকতার মধ্য দিয়েই মুক্তি পেতে চেয়েছেন, এবং সেই মাদকতা হবে মহুয়ার গন্ধের মাধ্যমে। কারণ মহুয়া নামটি উচ্চারণ করলেই আমাদের তার সাথে সাথে প্রকৃতি মায়ের একটি স্নেহময়ী মমতাময়ী একটি নিবিড় ক্রোড়ের কথা মনে পড়ে। তাই সেই প্রকৃতির কোলে মাদকতার মধ্যে কবি নিজের আশ্রয় পেতে চেয়েছেন। পরের লাইনটি দেখি, তার আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এই যে এই লাইনটি যেরকম বললাম, সেই একই ব্যাখ্যা এখানে আমাদের বলার বিষয়, যে এখানে ওই প্রকৃতির অস্তমিত সূর্যের বর্ণনায় তিনি দিয়েছেন। তারপর সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। যেমন যে জায়গাটিতে তিনি পৌঁছতে চাইছেন সেটি দুর্গম রহস্যময়, আর যে পথ ধরে তিনি যেতে চাইছেন সেই পথও কিন্তু নিবিড় রহস্যময়। কবি বলছেন যে পথের দুধারে দেবদারু গাছের ছায়া রহস্যময়তা সৃষ্টি করে, এবং তার যে বাতাস সেটি যেন সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো। এরকম একটি পরিবেশের মধ্যে মহুয়ার দেশকে কবি খুঁজে পেতে চেয়েছেন।
মোটামুটি এই লাইনগুলোই তুলে তোমরা প্রশ্নের উত্তর তৈরি করবে, কিন্তু এর পরেও তোমাদের আরও, যেহেতু বলছি বারবার ছোট কবিতা, সব লাইনই তোমাদের ইম্পর্টেন্ট, সবই তোমাদের করতে হবে। আরেকটা বিষয়, যেটা টেক্সটটা খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের এমসিকিউ এসএকিউ বুঝতেও কোনো অসুবিধা হবে না। তাহলে মহুয়ার দেশ এই কবিতাটির আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।